পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, পর্ব সংখ্যা 13। আজ অফিস হতে যেদিকে আগেই বেরিয়ে এসেছে। সময়টা তখন ঠিক বিকেল। ইয়াসকে পড়াতে না গিয়ে সে পাশেই এক বাচ্চাদের পার্কে গিয়ে বসেছিল। প্রায় আধ ঘন্টা সেখানে অতিবাহিত করার পর সে বিরক্ত হয়ে স্থান ত্যাগ করে। কিছুই ভালো লাগছে না। ততক্ষণে সে ইয়াসকে পড়ানোর জন্য মানাও করে দিয়েছে। কিন্তু এবার সে কি করবে? জীবন আগে যেমন ছিল অগোছালো, এখন ঠিক সেরকমই হলো। কৃতিকা রাস্তার এক পাশ দিয়ে আনমনে হেঁটে চলেছে। ভাবছে নতুন একটা টিউশনের খোঁজ করতে হবে, আর সেটা খুব দ্রুতই। কিন্তু মাথার ভেতর হতে ইয়াসের চিন্তাটা বের হচ্ছে না। ছেলেটার সামনে পরীক্ষা, অথচ দুদিন যেতে না যেতেই সে টিউশনটা এভাবে ছেড়ে দিল। কিন্তু এমনটা না করেও তো উপায় নেই। তার জন্য যদি ইয়াসের পরিবারে অশান্তি হয়, এমনটা সে কোনোদিনও চাইবে না। কৃতিকা আনমনে হেঁটে যাওয়ার মাঝে আচমকা কেউ একজন তার পেছন হতে এসে জাপটে জড়িয়ে ধরে বলে, হে কৃতিকা। আচমকাহীন ঘটনায় কৃতিকা চমকে ওঠে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে পাশে ফিরতেই দেখে সিমরান দাঁড়িয়ে। সেই সিমরান, যাকে সে এই শহরে নতুন কিছু সময়ের মাঝেই অপ্রত্যাশিত এক বন্ধু হিসেবে পেয়েছিল। সিমরান এই পথেই নিজের গন্তব্যে যাচ্ছিল, আর ঠিক সেই সময় কৃতিকার নেই কাউকে নজরে পড়তেই সে ধরে নেয় এটাই কৃতিকা। সিমরানের হাসি খুশি মুখ দেখে কৃতিকারও মন ভালো হয়ে যায়। দুজনে এতদিন পর একে অপরকে দেখে বেশ আনন্দিত। ফোন নাম্বার থাকলেও সময় ব্যস্ততার জন্য এর মাঝে আর দুজনের কথা হয়নি। তবে এই মুহূর্তে হঠাৎ একে অপরকে পেয়ে তাদের জন্য কথার ঝুলি খুলে গেল। এরপর দুজন মিলে পুনরায় এসে পার্কে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে ফুচকা সহ খাওয়া দাওয়া গল্প করেই নিজেদের বাড়ি ফিরে। এর মাঝে তৃতিকা তাকে তার সমস্যাগুলো নিয়ে সবটুকু না জানালেও একটা টিউশনির ব্যবস্থা করে দিতে পারে। আর সিমরানও তৃতিকার পরিস্থিতি দেখে সাহায্য করতে রাজি হয়। কিন্তু আচমকা চাকরি ছেড়ে দেওয়া কিংবা আধিরের বিষয় নিয়ে তার মাঝে চলা মনস্তাপ সম্পর্কে কিছুই জানায় না। যেন বিষয়টা গোপন রাখাই উত্তম। শুধু শুধু তার জন্য কারো বদনাম করার কি প্রয়োজন? সে দূরে সরে এসেছে, এটাই তো যথেষ্ট। এসব ভাবতে ভাবতেই কৃতিকা বাড়ি চলে আসে। আজ ঠিক সন্ধ্যার মাঝামাঝি সময় বাড়ি পৌঁছেছে, কিন্তু বাড়িতে রান্না করা নেই। রাতে কিছু খেতে হলে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। কৃতিকা তার এই ভাবনায় দীর্ঘশ্বাস ফেলে। নিচতলায় বাড়িওয়ালাদের বাড়িতে যায়। তার আসিফ ভাই যেদিন এসেছিল সেদিন কিছু বাজার সদাই নাকি এই বাড়ির ফ্রিজে রেখে গিয়েছে। শাকসবজি তো প্রায় শেষ, আজ না হয় একটু মাছ মাংসই রান্না হোক। সন্ধ্যার আবহে এই জায়গায় সর্বত্র এখন ঘন কালো ঘুটঘুটে অন্ধকারে পরিণত হয়েছে। এই একলাভাবে অন্ধকার সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকতে অদ্ভুত গা ছমছমে শিহরণে তৃতিকার অন্তরাল ভয়ঙ্করভাবে ভীত হচ্ছে। আচমকা ভয় কেন লাগছে তা তৃতিকা ঠিক বুঝতে পারল না। বিষয়টি সে নিজের বাড়াবাড়ি হিসেবেই গণ্য করল। তৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে বাড়িওয়ালাদের গেটে নক করে, কিন্তু ভেতর হতে কারো কোনো সাড়ার শব্দ মেলে না। আচমকা বাড়ির সবাই কোথায় গিয়েছে তা তৃতিকা বুঝতে পারল না। কিন্তু দরজায় আরো একবার নক করতে গিয়ে বুঝলো দরজাটা খোলা। সে হাত দিয়ে ঠেলে দরজাটা আরেকটু খোলে। মাথা উঁচিয়ে ডাকে, আন্টি, আন্টি বাসায় আছেন? ভেতর থেকে কারো কোনো সাড়া শব্দ নেই। নিচতলার ড্রয়িং রুমটাও কেমন অন্ধকার। শুধু দূরের এক কোণে হলদে রঙের বাল্ব নিভে আলোয় জ্বলছে। কৃতিকার মনে কিছুটা ভয় ঢোকে। সে হুট করেই কি যেন ভেবে ওখান থেকে চলে যেতে চায়। ঘরে ডাল আছে, আজ নয় ওটাই রান্না হোক। কৃতিকা এই ভেবে চলে যেতে নিবে, ঠিক সেই মুহূর্তে বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, উপরতলার নয়া আপা নাকি? কিছু নেওয়ার থাকলে নিজে থেকে নিয়ে যান। বাড়িতে কেউ নাই, আমি টিভি দেখতেছি, এখন উঠতে পারবো না। কণ্ঠস্বরে কৃতিকা বোঝা যায় এটা এই বাড়ির কাজের লোক, গোলাপি। মেয়েটার বয়স খুব বেশি না, কিন্তু কথার ঝাঁজে দুই দণ্ড টেকা যায় না। কৃতিকা তার কথা এও বুঝলো গোলাপি এখন হয়তো বাসায় একদম ভেতরের দিকে, টিভির ঘরে। আর এখানে ফ্রিজটা হলো ড্রয়িং রুমের এক কোণায়, রান্নাঘরের পাশে। গোলাপের কথায় কৃতিকা এটা তো বুঝে গিয়েছে বাড়িতে সত্যি আজ সে ব্যতীত কেউ নেই। কিন্তু একা একা ভেতরে প্রবেশ করে কিছু নিয়ে যাওয়া ব্যাপারটা তার কাছে মোটেও সুবিধার লাগলো না। তবুও সে ভারী শ্বাস ফেলে বাসার ভেতরে প্রবেশ করে। একই সাথে ধীর পায়ে খানিকটা দ্রুতই ফ্রিজের কাছে গিয়ে নিজের প্রয়োজন মতো তার জিনিসগুলো খুঁজতে লাগলো। এতগুলো ডয়ার খুলে উলট পালট করার পরও বুঝতে পারলো না তার জিনিসগুলো মূলত কোনগুলো। কৃতিকা বাধ্য হয়ে জোর গলায় বলে, গোলাপি আপা, সেদিন আমার ভাই এবারের ফ্রিজে কিছু জিনিস রেখে গিয়েছে। আমার জিনিস কোনগুলো? কৃতিকার কথায় মেয়েটির ভেতর হতে ঝাঁঝালো স্বরে বলে ওঠে, 2 নাম্বার ডয়ারে দেখেন। আর খবরদার আমারে ডাকবেন না, আমার সিরিয়াল দেখতে প্রবলেম হয়। গোলাপি রেহেন কথায় কৃতিকা ভারী শ্বাস ফেলে। অবশ্য এই মুহূর্তে তাকে না ডাকাই উত্তম। বাড়িতে কেউ নেই, এটাই তো তার একমাত্র সুযোগ। নয়তো এমন সন্ধ্যাবেলায় বসে বসে টিভিতে সিরিয়াল দেখার মতো সৌভাগ্য গোলাপির সহজে হয় না। কৃতিকা ফ্রিজের 2 নাম্বার ডয়ার খুঁজে দেখে। একটা বড় সড়ো পলিথিন ব্যাগে অনেকগুলো মাছ মাংস ভাগ ভাগ করে রাখা। সাথে এও খেয়াল করলো ব্যাগটা খুলে এখান থেকে কিছু জিনিসও সরানো হয়েছে।
কৃতিকার আর বুঝতে বাকি রইল না বাড়িওয়ালা তার জিনিস নিজের মতো করে সরিয়ে নিয়েছে। কিন্তু এ নিয়ে সামান্য কথা না বললে বাড়িওয়ালা হয়তো বিশাল এক নাটক করে তাকেই শেষমেশ বলবে বাড়ি ছেড়ে চলে যেতে। ইচ্ছে ছিল আগামী মাসে অতগুলো টাকা পেয়ে নতুন একটা বাসায় উঠবে, অথচ তার আর সেই কপাল হলো কোথায়। কৃতিকার এই ভাবনায় দীর্ঘশ্বাস ফেলে। তার প্রয়োজন মতো জিনিস নিয়ে চলে আসে। দরজা অবধি এসে সে দরজাটা আলগোছে চাপিয়ে দেয়। গোলাপিকে ডাকতে চেয়েও আর ডাকে না। শুধু শুধু তার বিরক্তির কারণ হওয়ার প্রয়োজন নেই। কৃতিকা বাসার দরজার সামনে হতে পেছনে ঘুরতে না ঘুরতেই আচমকা কারো উপস্থিতিতে সে চমকে ওঠে। কৃতিকা এখান হতে সরাসরি সিঁড়ি বেয়ে তার ঘরেই চলে যেত, কিন্তু ঠিক এই মুহূর্তে তার মুখোমুখি হয়ে দাঁড়ায় বাড়িওয়ালার সেই বখাটে ছেলে। কৃতিকা এর নাম না জানলেও ছেলেটার চেহারা আর বিশ্রী অভিব্যক্তি তার স্পষ্ট চেনা। আর আচমকা এই সময় এই ছেলেকে তার এত নিকটে দেখে কৃতিকার কলিজার পানিও যেন শুকিয়ে গেল। সেদিনের চর মারার ঘটনা কৃতিকার এখনো স্পষ্ট মনে রয়েছে। না জানি এ আজ তার সাথে কি করে বসে। মনের মাঝে চলতে থাকা নানা ভয়ের মাঝে ছেলেটি তার ৩২ বাটি দাঁত বের করে বিশ্রী হাসিতে নিঃশব্দে মেতে উঠল। এদিকে কৃতিকা কিঞ্চিত ঢোক গিলে আশেপাশে নজর ফিরিয়ে তাকায়। ছেলেটি তার সামনে এত নিকটে দাঁড়িয়ে যে তাকে ধাক্কা দিয়ে দূরে না সরালে কিংবা ছেলেটি স্বইচ্ছায় তার থেকে দূরে না সরলে কৃতিকার এখান থেকে উপরে যাওয়ার কোনো রাস্তা নেই। কৃতিকা এক পা পিছিয়ে যেতেই সোজা দেওয়ালের সাথে তার পিঠ ঠেকে যায়। ওইদিকে ছেলেটি যেন আলগোছে তার দিকে এগিয়ে আসে। সর্বগায়ের ভঙ্গিটাই যেন কেমন বিদঘুটে ধরনের। কোনো মানুষ কেন এমন বৈশিষ্ট্যের হবে তা কৃতিকার ধারণাই নেই। কৃতিকা মনে মনে ভীতু হলেও ছেলেটির উদ্দেশ্যে কড়া স্বরে আওড়ায়, আমাকে সাইড দিন, আমি আমার ঘরে যাব। কৃতিকার কথা শুনে ছেলেটি ফিক করে হেসে দিয়ে বলে, তোমার ঘরে তো প্রতিদিনই যাও, আজ না হয় আমার ঘরে আসো বেবি। বাড়িতে আজ গোলাপি ছাড়া কেউ নাই, সবাই আত্মীয়দের বাড়িতে গিয়েছে। ২ দিনের আগে তো ফিরবে না। আর এই ২ দিনে তুমি যদি চাও তুমি আমার সাথে আমার রুমেই আমার খাটেই একসাথে থাকতে পারো। ছেলেটির এহেন কথাবার্তা শুনে কৃতিকার চোখ মুখ শক্ত হয়। চোখের কোণে এক চিলতে পানি চকচক করলেও সে দৃঢ় গলায় বলে, অসভ্য লোক, কেউ কি করে এতটা জঘন্য হতে পারে। কৃতিকার রাগান্বিত কণ্ঠস্বরে ছেলেটি আবারও হেসে বলল, অসভ্য বলছো? আচ্ছা ঠিক আছে বলো, কিন্তু এটাও জেনে রাখো তুমি আমার কাছে এক রাত থাকলে আমি তোমার সব দুঃখ সারিয়ে দেব। তোমার তো অনেক দুঃখ, তাই না? একা একটা মেয়ে সারাদিন বাহিরে বাহিরে থেকে কত কষ্টই না করো। ছেলেটির বারবার এমন থেমে থেমে বিশ্রী ভঙ্গিতে বলা কথাগুলো শুনে কৃতিকার আর এখানে দুদণ্ড থাকার ইচ্ছে হলো না। সে আক্রোশে কিছু করে বসবে, ঠিক ততক্ষণে আবার ছেলেটি কৃতিকার গালের একপাশে আচমকা হাত ছুঁয়ে দেয়। নিমেষেই কৃতিকা বিস্ময়ে কেঁপে ওঠে। ঘটনা এতটাই দ্রুত ঘটে যে সে কিছু বুঝে উঠতেই পারে না। অথচ এহেন কাণ্ডের পর আকস্মিকতায় তার হাত থেকে মাংসের ব্যাগটা নিচে পড়ে যায়। ছেলেটা মৃদু হেসে নিজের নজর ফেলে সেদিকে এক পলক দেখে, পরক্ষণে এদিকে দেওয়ার দিকে তাকিয়ে বলে, সময় যত যাবে রাত তত গভীর হবে, এরপর সকাল, তাই বলছে সময় নষ্ট না করে এখনই চলো আমার সাথে। আজ যাই কিছু হয়ে যাক কেউ কোনোদিনও এই ঘটনা সম্পর্কে জানবে না। গোলাপের মুখ বন্ধ রাখার দায়িত্বটা না হয় আমাকেই দাও। ছেলেটির কথা শেষ হতে না হতেই তিতিকার তার তীব্র আক্রোশে হাত উঁচিয়ে ধরে। শটান করে ছেলেটির গালে হাতের তালুটা সজোরে বসিয়ে দেওয়ার পূর্বেই আর ছেলেটি তার দুটো হাত শক্ত করে চেপে ধরে। অতঃপর গায়ের সমস্ত শক্তি দিয়ে কৃতিকার দিকে জোর প্রয়োগ করে। কৃতিকা আকস্মিকতায় যেন কান্না পাচ্ছে। সে ছাড়া পেতে হাত মুচড়ানো শুরু করতেই ছেলেটি কৃতিকার একটা হাত ছেড়ে দিয়ে তার চুলের গোছা পেছন হতে টেনে ধরে। নিমেষেই কৃতিকার ঘাড় পেছনের দিকে বেঁকে যায়। চোজের কিনারে বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। অথচ সেসবে প্রত্যকার না করে ছেলেটি তার উদ্দেশ্যে হিসিয়ে বলে, মাগি, তো সাহস তো একটু বেশিই, তাই না? কি ভেবেছিস প্রতিবার আমারে চর মারবি আর আমি বসে বসে আঙুল চুষবো? বিশ্বাস কর, আজ তোরে খাইতে না পারলে মরেও শান্তি পাবো না। আয়, তোরে আমার ঘরে নিয়ে যাই। আর আমার সাথে। ব্যথার চোটে তিতিকার গলা দিয়ে অস্ফুট স্বরে কিছু আওয়াজ বেরিয়ে আসে। তার উন্মুক্ত এক হাতে ছেলেটির হাতে বাঁচতে চেয়েও যেন কোনো উপায় মিলছে না। একই সাথে সে চিৎকার করতে চাইছে। ছেলেটির এলোমেলো হাত তার মুখেও চেপে ধরে। সব মিলিয়ে পরিস্থিতি যখন আরো অবনতির দিকে, তখন আকস্মাৎ মেইন গেটের বাহিরে এক বিশাল বড় ৪ চাকার গাড়ির আগমন ঘটে। ভেতরে কি হচ্ছে তা বাড়ির বাহির হতে দেখা যাচ্ছে না। সাথে আদির রায়ান এও জানে না এই মুহূর্তে কৃতিকার বাড়িতে যাওয়া কতটুকু যৌক্তিক। সে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। বড় জঙ্গলের ন্যায় বাগানটা পার হতেই বাড়ির মেইন গেটের কাছে এগিয়ে আসে। তবে এখানকার পরিস্থিতির সম্মুখীন হতে যেন সে মোটেও প্রস্তুত ছিল না। অন্ধকার সিঁড়ির দিকটায় কিছু একটা হচ্ছে, অনেকটা দুজন ব্যক্তির মাঝে ধস্তাধস্তির ন্যায়। নিমিষে আঁধারের কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে কয়েক পা এগিয়ে আর একটু সামনে যেতেই বোঝে একটা ছেলে কোনো মেয়েকে টেনে বাসার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর শুধুমাত্র এইটুকু আন্দাজ করেই আঁধারের রাগ তীর তীর করে বাড়তে লাগলো। মেয়েটিকে আধির তা জানে না।
এই অন্ধকারে মেয়েটির মুখে স্পষ্ট নয়, এমনকি ছেলেটিরও নয়। তবে সে এইটুকু জানে এই মুহূর্তে তার সামনে যা হচ্ছে এটা ঘোর অন্যায়। আর সে অন্তত চুপচাপ অন্যায় সহ্য করার মতো ব্যক্তি নয়। আধির আগে পাছে কিছু না ভেবেই নিজের কোটের হাতাটা খানিক গুছিয়ে নেয় এবং আকাশ সাথে এগিয়ে গিয়ে ছেলেটির এক ঝাঁক চুলকে শক্ত হাতে পেছনের দিকে টেনে ধরে। ছেলেটি শুরুতেই বুঝতে পারে না, হঠাৎ তার পেছন হতে কে হামলা করে বসলো, আর সে বোঝার মতো বিন্দুমাত্র সময়টুকুও পায় না। তার আগেই আধির তাকে এক প্রকার টেনে হিঁচড়ে মেয়েটি তথা তৃতিকার হতে দূরে সরিয়ে আনে। অতঃপর আশেপাশে না তাকিয়ে শুরু হয় তার উত্তম মধ্যম দেওয়া। মুখে পেটে একের পর এক ঘুষিতে ছেলেটি প্রায় আধমরা। একই সাথে মার খেতে খেতে নিচেও ধপাস করে পড়ে গিয়েছে। কিন্তু আধিরের রাগ মোটেও কমছে না, তার রাগ যেন আরো দ্রুত গতিতে বেড়েই চলেছে। শেষমেশ সে তার গায়ের কোটটা টেনে খুলে পাশেই ছুঁড়ে ফেলে। এভাবে টাইট ফিটিং কোট পরে মারটা বেশ অসুবিধার। অতঃপর সে নিজের সাদা শার্টের হাতার বোতামগুলো খুলে হাতা গুটিয়ে কোনোই অবধি টানে। অত্যাধিক রাগে ফর্সা ত্বক যেন লালচে বর্ণ ধারণ করেছে। গোছানো চুলগুলো নিমিষে এলোমেলো বিধ্বস্ত আকারে ছড়িয়ে গিয়েছে। কপালের একপাশে ঘাম জমেছে। অথচ আধিরের থামার কোনো নাম নেই। সে ছেলেটির গেঞ্জির কলারটা টেনে ধরে উঠিয়ে সোজা দেয়ালের সাথে চেপে ধরে। অতঃপর হিসিয়ে বলে, নাম কি তোর? সাহস কি করে হলো কোনো মেয়ের সাথে এরূপ আচরণ করার? আকস্মাৎ কি হতে কি হয়ে গেল তার কিছুতেই তৃতিকার বোধগম্য নয়। সে ছেলেটির হাতে ছাড়া পেয়েই সিঁড়ির এক কোণায় অন্ধকারের মাঝে চুপটি করে দাঁড়ায়। অন্যদিকে কে কাকে ধরে পেটাচ্ছে এতক্ষণ না বুঝলেও আচমকা আধিরের কণ্ঠস্বরে তৃতিকা বিস্ময়ে কেঁপে উঠল। এটা কি আদৌ সত্যি আধির এখানে এসেছে? কিন্তু কেন? তৃতিকার মনের অগোচরে থাকা প্রশ্নগুলোর উত্তর মেলে না। তবে আধিরকে এবার থামানোর প্রয়োজন মনে করল সে। এই মুহূর্তে অন্ধকারে যে কোনো কিছু হয়ে যেতে পারে, কিন্তু সে কি করবে তাই বুঝতে পারল না। অন্যদিকে ছেলেটি কিছু বলছে না দেখে আধির আবারও তার উদ্দেশ্যে বলে, নাম বলতে বলেছি আমি। নাম কি তোর? ছেলেটি এবার আমতা আমতা স্বরে আওড়ায়, রনি। আধির অন্ধকারের মাঝে কিঞ্চিত বাঁকা হেসে বলে, রনি নামটা বেশ ভালো, কিন্তু কাজকর্মে তো অসভ্যের মতো কেন? আমি জানি না মেয়েটা কে তোর, কিন্তু কোন সাহসে তুই তাকে এভাবে টেনে হিঁচড়ে বাসার ভিতরে নিয়ে যেতে চেয়েছিলি? মেয়েদের কিভাবে সম্মান করতে হয় তার নিম্নতম ধারণা কি তোর নেই? আধিরের ঝাঁঝালো কণ্ঠে তিতিকাও পার্শ্বতে কিঞ্চিত চমকায়। এই মুহূর্তে আধিরের কাছে গিয়ে তাকে থামানোর মতো ইচ্ছে তার নেই। বিরক্ত লাগছে তার সবকিছু। ধস্তাধস্তিতে ঠোঁটের এক কোণায় কিঞ্চিত ফেটে রক্তও বেরিয়েছে তার। তবে সে ব্যথার চেয়ে তার অন্তরালের ব্যথাটাই যেন তীব্র। গলার ঠিক মধ্যস্থানে তার সকল কষ্টগুলো অসহনীয় ব্যথার ন্যায় যেন কাটা হয়ে দলা পাকিয়ে রয়েছে। তিতিকার চিৎকার করে কাদার তীব্র ইচ্ছে থাকলেও সে তা পারছে না। হাত দুটো মুঠো করে সে ঠিক যথাস্থানেই দাঁড়িয়ে রইল। এদিকে আধির তাকে আরো কয়েকবার মারতে না মারতে আচমকা দরজার পাশ থেকে গোলাপি বেরিয়ে এলো। পরক্ষণে আঁটোসাঁটো শাড়ি পরা, দেখতে বেশ অদ্ভুত। বিশেষ করে অদ্ভুত তার সাজগোজের ধরন। এতক্ষণ ধরে বাহিরে এত সব কিছু ঘটে যাচ্ছে, অথচ সে টের পেল মাত্রই। প্রথমেই সে দ্রুত সিঁড়ির ঘরের লাইট অন করে দেয়। অতিরিক্ত কারেন্ট বিল যেন না আসে, তাই এখানকার লাইট সন্ধ্যার পরও কখনো বিশেষ প্রয়োজন ব্যতীত জ্বলে না। হলদেটে বাল্বের আলোয় এবার প্রথমবারের মতো রনির চেহারাটা আধিরের নজরে এলো। মেরে মেরে সেই রোগচাপা চেহারাটার আকৃতি যেন আধির পাল্টে ফেলেছে। তবে আকস্মাৎ পেছনে ফিরতে আধির সম্পূর্ণ থমকে যায়। এটা তো তৃতিকা। তৃতিকা কেন? খুবই অল্প সময়ের মাঝে আধিরের যা বোঝার তা বুঝে নেয়। একই সাথে নিজের রাগও না কমে যেন উল্টো বহুগুণে বেড়ে যায়। ওদিকে গোলাপি তার বাড়ির মালিকের ছেলেকে এভাবে মার খেতে দেখে বিস্ময়ে চেঁচিয়ে ওঠে। তার কণ্ঠে আধিরের ধ্যান ভাঙে। সে গোলাপির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এদিকে আধিরের এখন চাহনিতে গোলাপি ততক্ষণে চুপ। বাদ বাকি আধির নিজে হাতেই চাপা গম্ভীর স্বরে বলল, ডোন্ট শাউট অ্যাট অল। মুখ থেকে একটা আওয়াজ বের হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আধির যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য। ওইদিকে তৃতিকার অবস্থাও যেন তাই। আর রনিও এবার আধিরের এহেন অভিব্যক্তিতে বেশ ভীত। গোলাপের সাথে কথা বলার ফাঁকেই সে সোজা আধিরের পা জড়িয়ে ধরে। স্যার প্লিজ, আমাকে আর মারবেন না। স্যার প্লিজ, একটু আমার। রনি কথা শুনে গোলাপিও পাশ হতে অনুনয় ও ভীতু স্বরে ওরে, হস সাহেব, রনি ভাই যাই করুক না কেন, হ্যাঁ রে, আর আপনি মাইরেন না। দেখেন বেচারাটা কেমন হইয়া গেছে মায়ের খাইতে খাইতে। গোলাপির কণ্ঠস্বর ভেজা। ভয়েই যেন তার এই দশা। ওদিকে আধির ক্রমস্বরে শান্ত হতে শুরু করেছে। নিজেকে সামলে দ্রুত তার ফোনটা বের করে সরাসরি তার পরিচিত এক পুলিশ অফিসারকে কল করে বলে, অফিসার, আমি এআরসি বলছি। আশা করি চিনেছেন। আমার একটা হেল্প করতে হবে। এই মুহূর্তে আপনার কিছু লোক পাঠান। একটা বাস্টার্ডকে জেলে ভরতে হবে। আধিরের কথাবার্তার ধরনে রনি বিষয়টা বুঝে যায়। সে এবার ভয়ে আতঙ্কে সোজা আধিরের পা জড়িয়ে ধরেই কেঁদে বলে ওঠে, স্যার মাফ করুন, আমাকে যা ইচ্ছা করুন, তবুও পুলিশে দেবেন না স্যার প্লিজ। আচমকা পুলিশের কথা শুনে গোলাপিও ঘাবড়ে যায়। যথারীতি সেও এবার আচমকা আধিরের পাজোড়া পাশ থেকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। গোলাপি জানে রনির স্বভাব চরিত্র ভালো না, কিন্তু রনির বাবা মা এসে যদি জানে তাদের অনুপস্থিতিতে এত কিছু হয়ে গেছে, তাহলে শেষমেশ তাকেই না কিছু করে বসে।
এতিম হয়, ছোট থেকেই সে এ বাড়িতে মানুষ হয়েছে। আর এখন যদি কোনো কারণে তাকেই বাড়ি থেকে বের করে দেয় তাহলে সে যাবে কোথায়? সব মিলিয়ে গোলাপের ভয় পাওয়াটাও যেন স্বাভাবিক। এদিকে আধির বেশ অস্বস্তিতে পড়ে যায়। তার রাগটাও ধীরে ধীরে কমতে শুরু করে। অতঃপর সে ভারী শ্বাস ফেলে পুলিশের উদ্দেশ্যে বলে, অফিসার, আপনাকে আমি পরে ফোন করছি। এই বলেই সে ফোন কেটে দেয়। কিন্তু তার রাগের পরিধি এখনো পুরোপুরি কাটেনি। সে পেছন ফিরে এক পলক নিস্তব্ধ বিধ্বস্ত কৃতিকাকে দেখে। এক এলোমেলো মানবী হয়ে দাঁড়িয়ে সে। তার চেহারার হাল দেখা মাত্রই যেন আবারও আধিরের রাগ বেড়ে যায়। সে তবুও নিজেকে সামলে দাঁতে দাঁত পিষে রনির উদ্দেশ্যে বলে, এটাই শেষবার, এরপর যান বের করে হাতে ধরিয়ে দিব। আধির এই বলেই থামে। সে ভারী ভারী শ্বাস ফেলছে, রাগ কমেও যেন কমছে না। ওদিকে আধিরের অভিব্যক্তি আর সামান্য ছাড় পেতেই গোলাপি রনিকে নিয়ে বাসার ভেতরে ঢুকে যায় এবং তৎক্ষণাৎ ভয়ে দরজাটা লাগিয়ে দেয়। এদিকে খানিকটা সময় নিয়ে আধির নিজেকে স্থির করে। পরক্ষণেই সে পেছনে ফিরে তাকায়। এখানে কৃতিকার উপস্থিতি ছিল আধিরের জন্য সবচেয়ে বেশি অপ্রত্যাশিত। সে কখনোই ভাবতে পারেনি রনির সাথে যে মেয়েটার ধস্তাধস্তি চলছে সে আদতে কৃতিকা। আধির ভারী শ্বাস ফেলে কৃতিকার দিকে এগিয়ে যায়। কৃতিকার অভিব্যক্তি ঠিক স্পষ্ট নয়, ঠিক ঝড় আসার আগ মুহূর্তের ন্যায় সে স্তব্ধ। এদিকে কৃতিকার প্রতি আধিরের রাগটাও যেন কম নয়। সে ভরিক্কি স্বরে কৃতিকার উদ্দেশ্যে বলে, এইসব কি কৃতিকা? এই মুহূর্তে এসব কি হচ্ছিল? ওই ছেলেটা আপনার কিছু হয়? কৃতিকা কিছু না বলে আধিরের দিকে নিষ্ফল চাহনিতে তাকায়। আধির তার বিধ্বস্ত চেহারায় কিঞ্চিত চমকে ওঠে। এই প্রথমবার সে তিতিকাকে এহেন অবস্থায় দেখেছে। তবে ঠোঁটের কিনারায় সামান্য কাটা দেখে তার রাগ যেন পুনরায় চারা দিয়ে ওঠে। আধির চোয়াল শক্ত করে তৃতিকার দিকে তাকিয়ে। অন্যদিকে তৃতিকাও কিছু না বলে সিক্ত নয়নে তীক্ষ্ণ দৃষ্টিতে আধিরকে দেখছে। তৃতিকা কিছু বলছে না দেখে আধির খানিকটা বিরক্ত হয়। সে বিরক্ত নিয়েই পুনরায় চাপা গম্ভীর স্বরে বলে, তৃতিকা, আমি কিছু বলেছি আপনাকে? কি হয়েছে আপনার? এমন অদ্ভুত বিহেভ কেন করছেন? এমন পরিস্থিতিতে আধিরের রাগ দেখানোটা আদৌ যৌক্তিক না হলেও কৃতিকা যেন বেশ ক্ষিপ্ত হয়ে বলল, কেন এসেছেন এখানে? কৃতিকার অভিব্যক্তিতে আধিরের কপালে ভাঁজ পড়ে। সে আবারও চাপা স্বরে বলে, কেন এসেছি মানে? আগে এটা বলুন, ওই ছেলের সাথে আপনার? কেন বলবো আমি আপনাকে? আপনি আমার কে হন শুনি? আমাকে বিপদ থেকে রক্ষা করছেন, এর জন্য অনেক শুকরিয়া। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে মোটেও নাক গলাবেন না। এবার আমাকে রেহাই দিন। কৃতিকা এই বলতে না বলতেই তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। সে কোনো মতে তা আড়াল করে দ্রুত আধিরকে পাশ কাটিয়ে চলে যায়। আচমকা কৃতিকার এমন আচরণ সত্যি আধিরের কাছে বেশ অদ্ভুত আশ্চর্যজনক। আধিরের মাঝে এখন রাগ ক্ষোভ বিস্ময় করা এক মিশ্র অনুভূতি চলছে। তবে কৃতিকার সিঁড়ি বেয়ে ওঠা দেখে সে তৎক্ষণাৎ তার পেছন পেছন এগিয়ে যায়। মিস কৃতিকা, দাঁড়ান বলছি। আধিরের শাসানো কণ্ঠস্বরে কৃতিকা থামে না। তার চোখ বেয়ে অনর্গল পানি ঝরছে। সে কোনো মতে তা হাতের পিঠ দিয়ে মুছে নিয়ে ছুটে নিজের ঘরের দরজা খোলে। সরাসরি ভেতরে প্রবেশ করেই সে দরজা লাগিয়ে দিতে উদ্বিগ্ন হয়। আর ঠিক তৎক্ষণাৎ আধির দরজার কপাট দু হাতে ঠেকিয়ে ধরে। কৃতিকা নিজের সর্বশক্তি প্রয়োগ করেও সম্পূর্ণভাবে দরজা লাগাতে ব্যর্থ হয়। অন্যদিকে আধিরও তার সর্বোচ্চ জোর দিয়ে দরজার কপাটগুলো শক্ত হাতে ধরে থাকে। কিন্তু কি সমস্যা আপনার? এসব কোন ধরনের অসভ্যতা? আধিরের কথা শুনে কৃতিকাও চাপা স্বরে বলে ওঠে, অসভ্যতা আমি নই, আপনি করছেন। চলে যান এখান থেকে। আমি এখানে থাকতে আসিনি মিস কৃতিকা। আমার আপনার সাথে কিছু প্রয়োজনীয় কথা বলার আছে। কিন্তু আমার আপনার সাথে কোনো কথা বলার নেই। দুজনের এমন রেষারেষি আর দ্বন্দ্বের মাঝে কৃতিকা জোর খাটিয়ে দরজা বন্ধ করতে নিলে আধির এপার অসহ্য হয়ে এক প্রকার দরজা ধাক্কা দিয়ে কৃতিকাকে দূরে সরায়। কৃতিকা নিজেকে সামলে নেওয়ার আগে আধির ঘরের ভেতরে প্রবেশ করে। তৎক্ষণাৎ দরজা লাগিয়ে দেয় এবং মুহূর্তেই দেরি না করে আক্রোশে সরাসরি কৃতিকার হাত দুটো শক্ত করে চেপে ধরে। উল্টো কৃতিকাকেই দরজার গায়ে ঠেকে এসে কৃতিকার দুহাত শক্ত করে দরজার দেয়ালে চেপে ধরে হিসহিসিয়ে ওড়ায়, আমাকে আরেকবার নিজের তেজ দেখা দিলে সোজা মেরে ফেলবো। আই উইল নেভার টলারেট এনিওয়ান ট্রাইং টু ডোমিনেট মি। আধিরের হুমকিতে কৃতিকা মোটেও ভীত হয় না। তার রাগও যেন ক্রমশই বেড়ে চলেছে। আধিরের এমন আচরণ সে কোনোদিনও প্রত্যাশা করেনি। অথচ তার মনের মাঝে যে সন্দেহগুলো ঘুরপাক খাচ্ছিল তা যেন আধিরের প্রতিটি কার্যক্রমকে নিমেষেই সঠিক বলে নিশ্চিত হচ্ছে। আধিরের কথার প্রত্যুত্তরে কৃতিকা জোর গলায় বলে, কেন এরকম করছেন? কি চাই আপনার? আধিরের কিছু সময়ের জন্য কৃতিকার জ্বলন্ত আগুনের ন্যায় চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকে। কৃতিকার ঠোঁটের কোনায় কিঞ্চিত রক্তের ফোঁটা যেন অজান্তেই তার অন্তরালে তোলপাড় করে তুলেছে। ভেজা সিক্ত মুখশ্রীতে আধিরের সর্বস্ব এখন বিমোহিত। আধির এহেন পরিস্থিতিতেও কৃতিকার সবকিছু খুঁটিয়ে দেখতে দেখতে কিঞ্চিত ঢোক গেলে পরক্ষণেই কিছুটা সময় নিয়ে নির্বিকারে বলে ওঠে, আপনাকে। আধিরের অভিব্যক্তিতে তিত্রিকা কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে বিস্ময়ে আধিরের দিকে নিষ্ফল চাহনিতে তাকিয়ে। এদিকে আধির যেন কথাটা বলার পর হুঁশ ফেরে।
সে অনেকটা ইতস্তত হয়ে দ্রুত নিজেকে সামলে নিয়ে তৃতিকার উদ্দেশ্যে বলল, আপনাকে আমাদের অফিসে চাই। আধির এইটুকু বলেই থামে। তার কথাটা গোছানো হলো না। এদিকে তৃতিকার কপাল আরো বেশি কুঁচকে যায়। সে কিছু একটা বলতে নেবে, তার পূর্বে আধির তাকে ছেড়ে দেয়। খানিকটা সময় পাশে ফিরে নিজেকে স্থির রাখে। তবে তারপর মুহূর্তেই সে রাগান্বিত গম্ভীর অভিব্যক্তিতে তৃতিকার উদ্দেশ্যে বলে, আজ অফিস থেকেই কাউকে না বলে বেরিয়ে গিয়েছেন। ভালো কথা, কিন্তু ইয়াশকে পড়াতে যাননি কেন? আধিরের কড়া স্বরে তৃতিকা নিজেকে তটস্থ করে। এবার সেও খানিকটা ঝাঁঝালো কণ্ঠে বলল, কারণটা আমি ঈশানী আপুকে ফোন করে জানিয়ে দিয়েছি। তাই আপনাকে আলাদাভাবে বলার আর কোনো প্রয়োজন মনে করছি না। আমি ইয়াশের গার্ডিয়ান। জি, আমি জানি আপনি ইয়াশের গার্ডিয়ান, কিন্তু তাই বলে আমি নিশ্চয়ই এখন ইয়াশের 14 গোষ্ঠীকে খুঁজে জানতে যাব না যে আমি কেন তাকে পড়াবো না। তৃতিকার কথাবার্তাগুলো আধিরের কাছে বেশ অভদ্রর মতো লাগলো। এটা যেন তার দেখা নতুন এক তৃতিকা। কিন্তু তৃতিকার এত রাগের বিষয়টা সে ঠিক বুঝতে পারছে না। তবুও সে নিরেট স্বরেই বলল, ইয়াশের সামনের মাসে পরীক্ষা। আপনি যখন তাকে দুদিন পড়াতে না পড়াতেই ছেড়ে দিবেন, তাহলে আগ বাড়িয়ে কেন ওকে পড়ানোর ডিসিশন নিলেন? কৃতিকা আধিরের রাগের বিষয়টা বোঝে। ফলাফলস্বরূপ সে কিছুটা শান্ত হয়ে আওড়ে, এর জন্য সরি, কিন্তু আমার মনে হয় আগে আমার নিজের পড়াশোনায় ধ্যান দেওয়া উচিত। আপনি একটু বেশি স্বার্থপরের মতো চিন্তা করছেন না? তার চেয়ে বড় কথা, টিচার হতে যাওয়া মানুষ এত ইউজলেস হয় কি করে? বাকিদের কথা জানি না, কিন্তু আমি এমনই। আধির তৃতিকার অভিব্যক্তিতে গাম্ভীর্যের সহিত তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। কিন্তু তৃতিকার মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া ঘটে না। সে নিজেও যেন আধিরের প্রতিরোধ করতে সর্বস্ব দিয়ে তৈরি হচ্ছে। এদিকে আধির পুনরায় তার দিকে এগিয়ে আসে। ঠোঁট চেপে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। কপালের পাশে এলোমেলো হয়ে পড়া চুলের মাঝে নিজের বুড়ো আঙুলটা খানিক কপালের ত্বকে ঘষে নিয়ে তৃতিকার দিকে তাকায়। কিঞ্চিৎ ঘাড় বাঁকিয়ে পুনরায় ভরিক্কি স্বরে বলে, আপনার সমস্যা কি? স্পষ্ট করে বলতে পারবেন? আপনি। তৃতিকার এই স্পষ্ট নির্বিকার অভিব্যক্তিতে আধির বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে থাকে। কিছুটা সন্ধিয়ান স্বরে বলে, মানে? তৃতিকা যেন এবার নিজের ভেতরে থাকা সব ঝাঁজ বের করার এক মোক্ষম সুযোগ পেয়ে যায়। সে একটুও সময় নষ্ট না করে নিজের অভ্যন্তরীণ সকল রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ করতে বলতে শুরু করে, মানে হলো, আমার বর্তমান সব সমস্যার জন্য একমাত্র দায়ী আপনি। আমি কখনোই আপনার অফিস ছাড়তাম না, কখনোই ইয়াশকে পড়ানোও ছাড়তাম না, যদি আপনার চরিত্র ঠিক থাকতো। আমি আপনাকে কখনোই ভিন্ন কোনো নজরে দেখিনি, শুধু গুরুজন হিসেবে, অফিসের বস হিসেবে যতটুকু সম্মান করা যায় আমি তাই করেছি। কিন্তু আপনি আপনি তৃতিকা বলতে বলতেই আকস্মাৎ থেমে যায়। আধিরের সামনে হুট করে এসব বলে ফেলায় সে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। একবার মনে হচ্ছে মনের ভেতরে থাকা সবকিছু আজ উগরে দিয়ে কাহিনীর সমাপ্তি করুক, কিন্তু পরক্ষণেই আধিরের শান্ত গম্ভীর রণমূর্তির ন্যায় অবয়ব তার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলেছে। এদিকে তৃতিকা থেমে যেতেই আধির কপাল কুঁচকে তৃতিকার দিকে দুপা এগিয়ে আসে। তার চোখ মুখের তীব্র বিস্ময়ের ছাপ। আধির তার বিস্ময়ের স্বরে তৃতিকার উদ্দেশ্যে ওরা কি বলতে চাইছেন। আধির নিঃশব্দের হুমকি স্বরূপ কণ্ঠে তৃতিকা কিছুটা ঘাবড়ে যায়। তবুও সে প্রায় হিতাহিত জ্ঞান শূন্যের ন্যায় জোর গলায় বলে ওঠে, আমি সরি, বাট মিস্টার আধির রায়ন চৌধুরী, আপনার চরিত্রে সমস্যা রয়েছে, নয়তো কেউ কি করে নিজের স্ত্রী সন্তান? তৃতিকার কথা আর সম্পূর্ণ হয় না, এবং তার পূর্বেই আধির তার শক্ত হাতে তৃতিকার গাল চেপে ধরে, এবং সেই একই বল প্রয়োগে তৃতিকাকে ধাক্কা দিয়ে পুনরায় দরজার সাথে ঢাকায়। আচমকা কাণ্ডে তৃতিকার মাথার পেছনে খানিকটা ব্যথা পেলেও আধিরের সেসবে খেয়াল নেই। তৃতিকার গাল এমনভাবে চেপে ধরেছে যেন চোয়ালে হাড়গুলো সব ভেঙে দিবে। তৃতিকা ব্যথার চোটে অস্ফুট গোঙানিন্না আওয়াজ করে। চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে নিমেষেই। ঠোঁটের কোনায় কেটে যাওয়া অংশ হতে অত্যাধিক চাপ প্রয়োগে এবার নিমেষেই রক্ত গড়িয়ে পড়ে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সাহস কি করে হয় আমার চরিত্র নিয়ে কথা বলার? আমার ক্যারেক্টারের সার্টিফিকেট দেওয়ার আপনি কে? আমাকে চেনেন আপনি? আমার পরিচয় সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কতটুকু চেনেন আপনি আমায়? আধিরের ফর্সা কপালের রগ লাল হয়ে ফুলে উঠেছে। চোয়াল যেন পাথরের ন্যায় শক্ত। ওদিকে তৃতিকার গাল চেপে রাখা অবস্থাতেও সে চাপা স্বরে ওড়ায়, চেনা তো বিশেষ কোনো প্রয়োজন দিচ্ছি না। আপনারা সব পুরুষই একরকম। কেউ শুধু ওই রনির মতো ভেতর বাহিরে সব দিক হতে নিজেকে খারাপে সজ্জিত রাখে, আর কেউ আপনার মতো ভদ্রতার পোশাকের আড়ালে নিজের দুশ্চরিত্রতাকে লুকিয়ে রাখে। আধিরের মেজাজ এবার নিমেষে আরো বেশি বিগড়ে গেল। সে তৃতিকার গালটা আরো শক্ত করে এক হাতে চেপে ধরে, তার অন্য হাতটা তৃতিকার বাহুতে শক্ত করে চেপে রাখা। আধির তার অত্যাধিক রাগের দরুন নিজের সর্বশক্তি দিয়ে বল প্রয়োগ করে। শেষমেশ ওই বাস্টার্ডটার সাথে আমার তুলনা করলে আমি জাস্ট। আধির নিজের কথা সম্পূর্ণ করে না। অত্যধিক রাগে সে এখন হিতাহিত জ্ঞান শূন্য। কখন কি করে ফেলে নিজেও জানে না। ওইদিকে তৃতিকার দিকে নজর পড়তে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তৃতিকা ঠোঁটের এক কোণা হতে অনেকটা রক্ত বেরিয়ে গিয়েছে। আধির পুনরায় নিজের ধ্যান হতে বিঘ্নিত হয়। অবশেষে তৃতিকার গাল হতে নিজের
বল প্রয়োগ সম্পূর্ণ কমিয়ে দেয়। শিথিল হয় তার হাতের বাঁধন। আধির আলতোভাবে তৃতিকার ঠোঁটের পাশে নিজের বুড়ো আঙুল দিয়ে রক্ত মুছে দিতে উদ্বিগ্ন হয়। তবে তার এই ইচ্ছেটা পূরণ হতে নিয়েও হয় না। তৃতিকা নিজেকে ছাড়া পেতেই এক পাঁচ কিছু না ভেবেই সহসে আধিরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আধির নিজের খেয়ালে হারিয়েছিল বিধায় সে তৃতিকার সামান্য ধাক্কাতেও পিছিয়ে যায়। একই সাথে নিজের ভাবনা হতে বেরিয়ে আসে। আধির আরো কিছু বলতে নেবে, তার পূর্বেই তৃতিকা জোর সরে বলতে শুরু করে, বলবো না তো কি? কি করব? বেরিয়ে যান আপনি এখান থেকে। আমি আপনার কি হই শুনি? কেউ তো না। আমাদের মাঝে বিশেষ কোনো সম্পর্ক কিংবা পরিচয়ও তো নেই। তাহলে বারবার কেন আপনি এরকম আচরণ করেন? আপনার এসব আচরণে কি প্রমাণ করতে চান? ঘরে স্ত্রীর সন্তান রেখে মেয়ের বয়সী এক মেয়ের সাথে আপনার কিসের এত আদিক্ষেতা? তৃতিকার কথাবার্তায় আধুরের কপাল কুঁচকে যায়। অবাক চাহনিতে সে তৃতিকার দিকে তাকিয়ে থাকে। তৃতিকা এসব কি বলছে? তার ঘরে স্ত্রী সন্তান, এরা আবার কোথা থেকে এলো? আধির কিছুটা অবাক হয়ে তৃতিকার দিকে এগিয়ে যায় এবং তৃতিকার উদ্দেশ্যে সন্ধিহান স্বরে ওড়ায়, তৃতিকা, আপনি কি সব? আধিরের কথা শেষ হতে না হতেই তৃতিকা পুনরায় জোর গলায় বলে, সাধু সাজতে এসেছেন? ভেবেছেন আমি কিছুই বুঝি না? ঈশানী আর ইয়াসের মতো বউ থাকায় আর ছেলে থাকার পরও আপনি আমার কাছে কেন পড়ে আছেন? আপনি যা আচরণ করেন তা মোটেও স্বাভাবিক নয় মিস্টার আধির রায়ন চৌধুরী। তৃতিকার কথা শেষ হতে না হতেই আকস্মাৎ এক শক্তপোক্ত হাতের থাপ্পড় তার গালে এসে লাগে। নিমেষে তৃতিকা হতভম্ব হয়ে থমকে যায়। বিস্ময়ে সে গালে হাত চেপে আধিরের দিকে তাকিয়ে থাকে। অথচ আধিরের এ তো কোনো হেলদোল নেই। উল্টো সে তৃতিকার দিকে তেড়ে এসে তার হাত দুটো শক্তভাবে দেয়ালের সাথে চেপে ধরে। তৃতিকার চোখে চোখ রেখে সম্পূর্ণ ক্ষীণ দূরত্বে মুখোমুখি দাঁড়িয়ে হিসিয়ে আওড়ায়, ডোন্ট ক্রস ইউর লিমিট। না জেনে বুঝে উল্টোপাল্টা কথা বলবেন না। হ্যাঁ, আমি ইয়াসের গার্ডিয়ান। সে আমারই ছেলে। কিন্তু সে আমার ভাইয়ের ছেলে, আমার বোনের ছেলে। কেননা ঈশানী আমার বোন। তৃতিকা ভেবেছিল সে আজ আধিরকে একটা চড় মারার ফল হিসেবে অত্যন্ত কড়া কয়েকটা কথা শুনিয়ে দিবে। একে তো দোষও করেছে, আবার তারই ঘরে ঢুকে তার উপর জোর খাটাচ্ছে। কিন্তু আচমকা আধিরের কথা শুনেই যেন তার সকল রাগ ক্ষোভ ঘৃণায় পানি হয়ে যায়। এটা আধির কি বলল? ঈশানী তার বোন, কিন্তু সে তো ভেবেছিল। তৃতিকার চিন্তাভাবনা ফুরোনোর আগে আধির তীব্র তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে তৃতিকাকে ছেড়ে দেয়। চোখে মুখে তার তীব্র রাগ স্পষ্ট ছাপ। তার এক থাপ্পড়ে তৃতিকার গাল হয়তো প্রায় ফেটেই গিয়েছে। কিন্তু সেসবে নজর দেওয়া আর আধিরের সময় কই। সে নিজের সাথে হাতাটা আরও খানিকটা গুটিয়ে নেয়। অতঃপর কোমরের দুপাশে হাত রেখে বিধ্বস্ত চাহনিতে ঘাড় কাত করে সে তৃতিকাকে দেখতে থাকে। তৃতিকা এদিকে হতবম্বর নেয়, ভাবছে তার এই মুহূর্তে ঠিক কী করা উচিত। স্থির দাঁড়িয়ে থেকেও যেন সে সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্যের ন্যায় অভ্যন্তরে ছটফট করছে। তৃতিকা ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাবে তার পূর্বেই আধির তৃতিকার উদ্দেশ্যে বলে, সরি মিস তৃতিকা, আই এম রিয়েলি সরি। নেক্সট টাইম আমার মতো দুশ্চরিত্রকে আর আপনার সামনে দেখতে হবে না। এই বলে আধির দরজার দিকে পা বাড়ায়। দরজার পাশেই দাঁড়িয়ে থাকা তৃতিকা কিছু বলতে নেবে, তার পূর্বে আধির তৃতিকার দিকে গাম্ভীর্যের সহিত শীতল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আর হ্যাঁ, আমার অফিসেও যেন আপনাকে আর কোনোদিন না দেখি। বিরক্তির জন্য দুঃখিত মিস। এই বলেই সে দরজাটা খুলে আশেপাশে না তাকিয়ে গটগট শব্দ করে বেরিয়ে যায়। অন্যদিকে তৃতিকা হতবম্বের ন্যায় পেছন হতে আধিরকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। একই সাথে অস্ফুট স্বরে আওড়ায়, এটা আমি কি করলাম? এদিকে আধির ততক্ষণে নিচে নেমে এসেছে। সিঁড়ির কাছে ধুলোতে তার কোট পড়েছিল। সে কোনো মতে তা উঠিয়ে নিয়ে ঝেড়ে নেয়। পরক্ষণে তীব্র রাগের সহিত গাড়ি নিয়ে বাড়ির সীমানা পেরিয়ে গেল। পরদিন বিকালবেলা তৃতিকা যথারীতি আজ আর অফিসে যায়নি। ওখানে যাওয়ার সাহস কিংবা মন মানসিকতা কোনোটাই তার নেই। কিন্তু আজ দুপুরে ঈশানী আবারও তাকে কল করেছিল। ইয়াসের সামনে পরীক্ষা। এই মুহূর্তে হুট করে টিউশনি ছেড়ে দেওয়াটা বেশ স্বার্থপরের মতোই দেখায়। এই ভাবনায় আজ বিকেল হতেই তৃতিকা চৌধুরী মেনশনে এসেছে। ভেবেই নিয়েছে আর যাই হোক এখানে অন্তত আধিরের দেখা সাক্ষাৎ মিলবে না। কিন্তু বাড়িতে প্রবেশ মাত্রই সে ভিন্ন চিত্র দেখল। আদির আধির আজ একদম নর্মাল সাদা পাঞ্জাবিতে সোফায় বসে রয়েছে। তার পাশে হাফসা বেগম। দুজনে মিলে টুকটাকের নানা কথাবার্তা বলছে। বেশিরভাগই আধিরের বিয়ে সম্পর্কিত বিষয়, যেসব নিয়ে আধিরের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। একই সাথে তার মন মেজাজও আজ যথেষ্ট খারাপ। আধির, বাপ একটু বোঝার চেষ্টা কর। আর কতকাল এভাবে একলা একলা থাকবা? এবার তো একটু বিয়া শাদি করো বাপ। হাফসা বেগম ফিসফিস করে বলা কথায় আধির মৃদু বাঁকা হাসে। তার ধ্যান জ্ঞান পড়ে আছে তৃতিকার গতকাল বলা কথাগুলো। তৃতিকার কথাবার্তার মাঝে সে অনেক কিছুই আন্দাজ করে নিয়েছে। ও বুঝতে পেরেছে গত কিছুদিনে তার সকল আচরণে হয়তো একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে ছিল, যা তৃতিকার কাছে মোটেও পছন্দের কিংবা গ্রহণযোগ্য নয়। আধির ভেবে পাচ্ছে না তার মতো ব্যক্তির হুট করে এত পরিবর্তন কিভাবে হলো। সে কিভাবে এত ইম্যাচিওর ন্যায় কাজকর্ম করছে। আর যাই হোক, সে একটা ডিসিশন নিয়ে ফেলেছে।
কৃতিকা তার সম্পর্ক পূর্ববর্তী সময়ে যাই থাকুক না কেন, এই যুগে এসে তাদের এই সম্পর্কের কোনো মূল্য নেই। কৃতিকা তো গতকাল বলেই দিয়েছে সে নাকি তার মেয়ের বয়সী। তাহলে কিভাবে তাদের এই অসম সম্পর্কটা আর পাঁচটা সম্পর্কের মতো স্বাভাবিক হতে পারে? আধিরের এভাবে ভাবনায় হারিয়ে যেতে দেখে পাশ থেকে হাফসা বেগম কিছুটা বিরক্তির সহিত শ্বাস ফেলে। আধিরের উদ্দেশ্যে বলে, আধির, আমার কথা শুনতে পারছো নাকি? হাফসার কণ্ঠে আধিরের ধ্যান ফেরে। সে হাফসার দিকে ফিরে তাকাতে না তাকাতে হাফসা তার উদ্দেশ্যে বলে, ইয়াসের ম্যাডাম তো চলে গিয়েছিল, ঈশানী আজকে ফোন করছিল বলে সে আসবে। আর আমিও বলি তোমাকে, মেয়েটা কিন্তু বেশ সুন্দর, যথেষ্ট নম্রভদ্র, আবার এতিম মানুষও। তোমার কি মনে হয় না মেয়েটাকে নিয়ে তোমার এক ধাপ বেশি ভাবা উচিত? হাফসার কথার ইঙ্গিতে আধির ভারী শ্বাস ফেলে। কৃতিকা যে আজ এখানে আসবে তা সে জানতো না, কিন্তু আপাতত হাফসা বেগমের কথায় সে খানিকটা তাচ্ছিলের সাথে মুচকি এসে বলল, না, ভাবছি না আর ভাবতেও চাই না। সে আমার মেয়ের বয়সী এক নারী। ঠিক সময় বিয়ে শাদী করলে তার মতোই হয়তো এক মেয়ে আমার ঘরে থাকতো। আধিরের এহেন কথায় হাফসা বেগম তবদা খেয়ে যায়। এটা কেমন কথার ধরন? এদিকে আধির এই বলে উঠে দাঁড়িয়েছে। এখানে থাকতে আর ভালো লাগছে না। যদিও তার শেষ কথাটা সে নিজের মতো তাচ্ছিল্য রূপেই বলেছে, কিন্তু এসবে আর কার কি এসে যায়। এদিকে আবার কৃতিকা সোফার পাশ দিয়ে হেঁটে এগিয়ে যাচ্ছিল। ফলাফলস্বরূপ দুজনের শেষ কথাবার্তা সে অনেক কিছুই বুঝে যায়। কিছুটা হতভম্ব হয়ে কৃতিকা সেথায় দাঁড়িয়ে থাকে। এরই মাঝে আধির উঠে দাঁড়াতেই হাফসার নজর কৃতিকার দিকে যায়। সে কৃতিকার নাম ধরে ডাক দিতেই আধির কৃতিকার দিকে এক পলক চেয়ে দেখে। কৃতিকার নজর শুরু হতেই আধিরের দিকেই ছিল। প্রথমত আজ এখানে আধিরকে দেখে সে বেশ চমকে গিয়েছে, কারণ ব্যাপারটা তার কাছে অপ্রত্যাশিত ছিল। আর তার মাঝেই আধির আবার তার দিকে আচমকা তাকাতেই দুজনের চোখাচোখি হলো। এই যে ম্যাডাম, কি হয়েছিল তোমার শুনি? এদিকে আসো তো। হাফসা বেগমের হাস্যোজ্জ্বল ডাকে কৃতিকা তার দিকে এগিয়ে যায়। যদিও তার সম্পূর্ণ আর চোখ নজর তখন আধিরের দিকেই। অন্যদিকে কৃতিকাকে এগিয়ে আসতে দেখে আধির চোখ নামিয়ে নেয় এবং এক প্রকার কৃতিকাকে উপেক্ষা করেই সে সরাসরি বাইরের দিকে চলে যায়। আধিরের বিষয়টা কৃতিকা বেশ বুঝতে পারে, কিন্তু এর চেয়ে আর বলা বা করারই বা কি আছে। কিন্তু কৃতিকা ভারী শ্বাস ফেলে হাফসার কাছে এগিয়ে যেতেই তিনি শুরুতেই বিস্ময়ের সাথে বলে ওঠে, হ্যাঁ গো মেয়ে, তোমার গালে ওটা কিসের দাগ? কেউ মেরেছে নাকি? আহারে, কেমন 5টা আঙুলের দাগ গালে বসিয়ে দিয়েছে। কে করেছে শুনি এমন আহাম্মকের মতো কাজ? হ্যাঁ, এর মধ্যে কি কোনো দয়া মায়া নাই? শুরুতে যে হাফসা এই বিষয়ে কথা বলবে তা কৃতিকাও বুঝতে পারেনি। তার এইসব নিয়ে তো তেমন খেয়ালই ছিল না। কিন্তু হাফসার কথা শেষ হতে না হতেই সে আর চোখের পাশে ফিরে আধিরকে দেখে একই সাথে খানিকটা অবাকও হয়। আধির চলে যেতে নিয়েছিল, কিন্তু আচমকা কৃতিকার গালে চড়ের দাগের কথা শুনতেই তার পাজোরা সম্পূর্ণ থেমে যায়। এটা কি হচ্ছে তা কারোরই যেন জানা নেই। এত বছরের সম্পর্ক বারবার কাছে আসতে চেয়েও দূরে সরে যাচ্ছে। এই কেমন অতৃপ্ত চাহনার বেড়াজালে দুটি জীবন ক্রমশই অব্যক্ত আবেশে বেষ্টিত হচ্ছে।